আসসালামু আলাইকুম। আমরা এসএসসি বায়োলজি বোর্ড প্রশ্ন সলিউশনের আরেকটা প্রশ্ন দেখব আজকে। দেখো আমাদের প্রশ্নটা রাখা আছে কি বলা আছে এখানে মেইনলি উদ্ভিদ টিস্যুকে দুইটা ভাগ করা হয়েছে। মানে উদ্ভিদ টিস্যুর ভাগটা দেখানো হয়েছে। একটা সরল টিস্যু, জটিল টিস্যু, ঠিক আছে? তাহলে আমরা সরল টিস্যু বলতে কি বোঝাই এটা একটু বলে যাই এখানে। সরল টিস্যু বলতে বোঝাই সেই টাইপের টিস্যু যে তোমরা জানো টিস্যু মানে কি একগুচ্ছ কোষ দিয়ে তৈরি হবে, হ্যাঁ? তাহলে সরল টিস্যু কাকে বলবো? যদি কোনো একটা টিস্যুর সকল কোষ একই আকার আকৃতি সম্পন্ন হয় সেটাকে সরল টিস্যু বলবো, ঠিক আছে? তাহলে যদি আঁকায় দেখি ব্যাপারটা কেমন হয়, ধরো সরল টিস্যুর ছবিটা এরকম হবে। একটা কোষ যদি গোল হয় বাকি সবগুলো একই টাইপের দেখতে হবে, সবগুলো গোল হবে, ঠিক আছে? এই যে একগুচ্ছ কোষ এগুলো আমি টিস্যু তৈরি করছি আর সবগুলো কোষ প্রায় একই টাইপের, এটাকে বলবো সরল টিস্যু। আর জটিল কাকে বলবো? যদি কোনো টিস্যুর ক্ষেত্রে যে কোষগুলা থাকবে এক একটা এক এক রকম দেখতে হয়, তোমরা জাইলেম ফ্লোয়েমের ক্ষেত্রে দেখবা, হ্যাঁ কেমন, ধরো একটা কোষ কেমন, তো আরেকটা কোষ ধরো এই টাইপের। আরেকটা কোষ ধরো এরকম, হ্যাঁ। ধরো আমি তিনটা কোষ আঁকাইছি, তিনটা দেখতে তিন রকম, ঠিক আছে? তাহলে এইরকম ধরো এক একটা কোষের আকার আকৃতি এক এক রকম, এই টাইপের টিস্যুকে আমরা কি বলবো? জটিল টিস্যু বলবো, ঠিক আছে? তাহলে আমরা আরো দেখি উদ্দীপকে কি লেখা আছে। সরল টিস্যুকে ভাগ করা হয়েছে, এখানে দুইটা ভাগ দেখানো হয়েছে, যদিও তোমরা বই পড়ার সময় দেখবা যে সরল টিস্যু তিনটা ভাগ। প্রথমটা প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, দেন তোমার হচ্ছে কোলেনকাইমা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের বি যে জায়গাটা এটা মেইনলি প্যারেনকাইমার জায়গা, ওকে? তাহলে আমার দেখো এখানে প্যারেনকাইমা আমরা চিহ্নিত করে ফেলছি, এটা এপাশে আসো জটিল টিস্যু। লেখা আছে একটা এক্স একটা ওয়াই। তোমরা ভালো করে জানো জটিল টিস্যুর দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে জাইলেম একটা হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে? তাহলে আমরা এক্স কে জাইলেম ধরবো, ওয়াই কে ফ্লোয়েম ধরবো, ওকে? এখন প্রশ্ন দিকে দেখি, গ নাম্বার কি বলছে যে বি টিস্যুর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে বি টিস্যু বলতে আমরা কোনটার গঠন ব্যাখ্যা করব? প্যারেনকাইমার গঠন ব্যাখ্যা করব, ঠিক আছে? তাহলে আমরা দেখি আমরা গড় ক্ষেত্রে কি অ্যান্সার লিখবো। উদ্দীপকের বি টিস্যুটি প্যারেনকাইমা। নিচে প্যারেনকাইমার বৈশিষ্ট্য আলোচনা করা হলো। আমি তোমাদের এই বৈশিষ্ট্য আলোচনা করার আগে একটু বেসিকটা বুঝাই যে প্যারেনকাইমা বলতে কি বোঝায় বা আমরা কি কি বৈশিষ্ট্য লিখবো, ঠিক আছে? তোমরা ওই সরল টিস্যুর ক্ষেত্রে আমি যে প্রথমে একটা কথা বলছিলাম যে সরল টিস্যু কাকে বলবো? যে টিস্যুর সকল কোষের আকার আকৃতি একই রকম। তাহলে প্যারেনকাইমা তো সরল টিস্যুর মধ্যেই পড়ে, তাহলে তোমরা একটা বৈশিষ্ট্য বলতে পারবা যে প্যারেনকাইমার ক্ষেত্রে সকল টিস্যু একই আকার আকৃতি বা একই ব্যাস সম্পন্ন হতে পারে, ঠিক আছে? এটা একটা বৈশিষ্ট্য লিখতে পারো। আমি কিন্তু একটু এটার বেসিকটা ক্লিয়ার করে দিই যে আসলে কি কি লেখা উচিত এখানে। দেখো আমরা তিনটে টিস্যু পড়ি, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, ঠিক আছে? বা প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা আর কোলেনকাইমা। প্রথমে প্যারেনকাইমা, তোমরা যদি যে কোনো তোমার বইয়ে ক্লাসিফিকেশন দেখো, প্রথমে প্যারেনকাইমা দেন কোলেনকাইমা। আমি একটু তোমাদের অ্যান্সারে পরে আসবো, হ্যাঁ? আমি একটু বেসিকটা তোমাদের বুঝাই দিতে চাই। এগুলা কিন্তু অ্যান্সারের ক্ষেত্রে না, আমি এটা তোমাদের বেসিকটা বুঝাচ্ছি। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেন স্ক্লেরেন কাইমা। আসলে তোমাদের বেসিকটা যেটা আমি বোঝাতে চাই এখানে সেটা একটু শোনো। তোমরা মনে রাখবা যে একটা কোষ মাত্র তৈরি হয়েছে, এই টাইপের কোষকে আমি প্যারেনকাইমা বলবো, ঠিক আছে? একটা উদ্ভিদ দেহে কোনো একটা কোষ মাত্র তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো প্যারেনকাইমা, ওকে? একটা কোষ উদ্ভিদ দেহে অনেক দিন ধরে আছে, অনেক দিন ধরে আছে, অনেক দিন উদ্ভিদ দেহে থাকার ফলে কোষটা মরে গেছে, মৃত কোষ, সেটাকে আমরা কি বলবো? স্ক্লেরেনকাইমা, ঠিক আছে? আর কোলেনকাইমা কেমন? সে মাত্র তৈরি হওয়া না, অনেকদিন থেকে মৃত কোষ এমনটাও না, সে দুটার মাঝামাঝি। ধরো একটা কোষ 100 দিন পরে 100 দিন পর মরে গেছে, হ্যাঁ? তাহলে প্রথমতম দিনের দিকে বা প্রথম 10 5 10 দিনের দিকে আমি কি বলবো? প্যারেনকাইমা বলবো।
মাঝখান ধরো 20 দিন বা 40 দিন বা 50 দিনের সময় আমরা কি বলবো? কোলেনকাইমা। যখন 80-90 দিন কোষের বয়স হবে তখন কি বলবো? স্ক্লেরেনকাইমা। তাহলে আবারও মনে রাখো যে মাত্র তৈরি একটা কোষকে বলবো প্যারেনকাইমা, যেই কোষটা অনেকদিন উদ্ভিদে থেকে মরে গেছে, মৃত কোষ, সেটাকে বলবো স্ক্লেরেনকাইমা। আর মাঝখানে যে অবস্থা দুটার মাঝামাঝি এটাকে বলবো কোলেনকাইমা। তাহলে তুমি একটা কথা ভালো করে জানো যে ধরো এটা যে কোষ কল্পনা করো, এটা কোষ প্রাচীর, ঠিক আছে? এটা হচ্ছে কোষ ঝিল্লি। এর ভিতরে যে জিনিসগুলো থাকে সবগুলো কি? প্রোটোপ্লাজম। কি বলবো এগুলোকে? কিছু অঙ্গাণু থাকে, আমি সেগুলো দেখাচ্ছি না, কি বলবো? প্রোটোপ্লাজম। আচ্ছা তুমি বা তোমরা আমাদের বলো, প্রোটো একটা কোষ মাত্র তৈরি হয়েছে, তার প্রোটোপ্লাজমটা কি হবে? মাত্র জীবিত একটা জিনিস মাত্র তৈরি হয়েছে, তার মানে কি ওর প্রোটোপ্লাজমটা খুব বেশি থাকবে, হ্যাঁ, খুব বেশি পরিমাণ প্রোটোপ্লাজম থাকবে। ওকে, আচ্ছা। আবার এই যে কোষ প্রাচীরের দিকে যদি তুমি তাকাও, কোষ প্রাচীরের দিকে যদি তাকাও, একটা কোষ মাত্র তৈরি হয়েছে, তার প্রাচীরটা কেমন হবে? পাতলা হবে নাকি মোটা হবে? কমন সেন্সের বিষয়বস্তু, মাত্র তৈরি হয়েছে, অবশ্যই প্রাচীরটা পাতলা হবে। যখন এই কোষ তোমার উদ্ভিদ শরীরে অনেকদিন থাকবে, ধরো এই কোষ প্রাচীরটা, তোমরা জানো যে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলো দিয়ে, ঠিক আছে? তো এই যে সেলুলোজ, হেমিসেলুলোজের পরে আমি কয়টা ওয়ার্ড উচ্চারণ করছি, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলা মিললে আঠা, ঠিক আছে? ধরো তোমার একটা কোষ মাত্র তৈরি হয়েছে, ও সেলুলোজ হেমিসেলুলোজ তৈরি হয়েছে, ওর প্রাচীরে এখনো আঠা জমার সুযোগ পায় নাই, তার মানে কি ওর প্রাচীরটা কেমন হবে? পাতলা হবে। আর এই এই কোষটা তোমার উদ্ভিদের শরীরে অনেকদিন রয়েছে, তাহলে এখানে কি জমবে? আঠা জমবে, ধরো উপর দিয়ে আঠা জমবে, এই আঠা জমবে, তাহলে এই কোষ প্রাচীরটা অনেক পুরু হবে না? অনেক মোটা হওয়া শুরু করবে, ঠিক আছে? কোষ প্রাচীরটা এই আঠা জমে। এখন তুমি এইটার কোষ প্রাচীরের দিকে তাকাও, কি হবে? আরো পুরু হবে, আরো বেশি আঠা জমছে, ঠিক আছে? তাহলে তুমি যদি প্যারেনকাইমার দিকে তাকাও, কোষ প্রাচীর অনেক পাতলা পাবা, ঠিক আছে? যদি কোলেনকাইমার দিকে তাকাও, কোষ প্রাচীর তুমি মোটামুটি পুরু পাবা। আর যদি তুমি স্ক্লেরেনকাইমার দিকে তাকাও, কোষ প্রাচীর তুমি আরো বেশি পুরু পাবা, কারণ বেশি বেশি আঠা জমছে এখানে। তারপর আমি তোমাকে বললাম যে মাত্র তৈরি হয় একটা কোষ, প্রোটোপ্লাজম কেমন পাবা? সজীব। সজীব কোষে প্রোটোপ্লাজম অনেক বেশি থাকে। কোষটা তোমার শরীরে অনেকদিন রয়ে গেছে, ধীরে ধীরে একসময় মরে যাবে, তাহলে মরে যাওয়ার সময় কি হয়? প্রোটোপ্লাজমগুলো সব ভ্যানিশ হয়ে যায়, মানে তোমার একটা কোষের প্রোটোপ্লাজম নাই মানে কোষটা মৃত, ঠিক আছে? তাহলে তোমার এখানে স্ক্লেরেনকাইমাতে কি হবে? প্রোটোপ্লাজম থাকবেই না। আর এখানে কেমন হবে? এর মতো বেশি থাকবে না, আবার এর থেকে বেশি থাকবে, ঠিক আছে? ধরো এখানে যে পরিমাণ প্রোটোপ্লাজম থাকে এখানে তার থেকে কম থাকবে, আর এখানে যা দেখবা যে প্রোটোপ্লাজম নাই, যার ফলে আমি কোষটাকে কি বলবো? মৃত বলবো। ওকে, এটা হচ্ছে তোমাদের বেসিক কথাবার্তা। আর আবার একটা জিনিস দেখো প্যারেনকাইমার ক্ষেত্রে, ধরো কোষগুলো ধরো আমি বলছিলাম কি একই আকার আকৃতি, ধরো এই টাইপের কোষ। এই যে মাঝখানে দেখো তো একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না? তাহলে তুমি বলতে পারো প্যারেনকাইমার ক্ষেত্রে কি হবে? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকবে। এখানে থাকতেও পারে নাও পারে, ওখানে তো থাকবেই না। কেন এখানে থাকবে, থাকতে পারে নাও পারে? দেখো এই যে একটা কোষ, এই কোষ, কি বলছিলাম আমরা, যখন একটা কোষ অনেকদিন তো উদ্ভিদ শরীরে থাকে কি হয়? মাঝখানে আঠা জমে, তাহলে এই যে এই জায়গাগুলোতে আঠা জমবে, আঠা জমে এই আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে নাও পারে। আর এক্ষেত্রে তো কোষগুলো মরে গেছে, আঁকা বাঁকা হয়ে যাবে কোষগুলো, ধরো এরকম ধরো হয়ে গেছে। ধরো যে ফাঁকা জায়গাটা হওয়ার সুযোগ ছিল, আসলে আরো না ভালো করে দেখাই তোমাদের, ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটাও একটা কোষ। এই যে ফাঁকা জায়গা থাকার সুযোগ ছিল, এই কোষগুলো এখন চেপে চেপে গিয়ে সেই জায়গাগুলোকে একদম পূরণ করে ফেলে, এখানে আন্তঃকোষে কোনো ফাঁকা জায়গা থাকে না, বুঝছো? এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। আচ্ছা এখন আসো, তাহলে আমরা প্যারেনকাইমাতে কি কি লিখবো? প্রথমে আমরা একটা কথা বলছি যে যেহেতু এটা সরল টিস্যু, তাহলে আমরা বলতে পারি যে এদের সকল কোষ একই আকার আকৃতি এবং সমবেশীয়। তারপর কি ব্যাখ্যা করতে পারি? কোষ প্রাচীর পাতলা হবে, ঠিক আছে? কোষ প্রাচীর পাতলা হবে, কোষ প্রোটোপ্লাজমে পূর্ণ থাকবে। তাহলে একটা বললাম বৈশিষ্ট্য সমবেশীয়, 2 নম্বরটা বললাম পাতলা কোষ প্রাচীর, 3 নম্বর বললাম প্রোটোপ্লাজমটা পরিপূর্ণ থাকবে। তারপর কি বলছিলাম তোমাদের? এই যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকবে, ঠিক আছে? তাহলে এই এই ব্যাখ্যাগুলো করবো, এর বাহিরে আমরা কি ব্যাখ্যা করবো সেটা আমরা লেখার সময় দেখি, হ্যাঁ? তাহলে আমরা মেইনলি প্যারেন্টকে ব্যাখ্যা করবো, আমরা 3টা কম্পেয়ার করলাম, হ্যাঁ? তাহলে প্যারেন্টকে আমরা কি লিখবো? কোষগুলো একই আকার আকৃতি সম্পন্ন হবে, ঠিক আছে? এদের কোষ প্রাচীর পাতলা হয়।
পাতলা হবে, প্রোটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকবে। আন্তঃকোষীয় মানে দুটা কোষের মাঝখানে ফাঁকা জায়গা থাকবে, ঠিক আছে? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকবে। এরপরে দুইটা স্পেশাল কথা বলবো আমরা, ঠিক আছে? যদি কোনো প্যারেনকাইমার সাথে ক্লোরোফিল থাকে, ঠিক আছে, ওটাকে বলা হয় ক্লোরেনকাইমা, ঠিক আছে? নট কোলেনকাইমা। কোলেনকাইমা কিন্তু 2 নাম্বারটা, মানে তোমার এই সরল টিস্যুর 2 নাম্বারটাকে বলা হয় কোলেনকাইমা। কোলেনকাইমা আর ক্লোরেনকাইমা ভিন্ন জিনিস। যদি প্যারেনকাইমার সাথে ক্লোরোফিল থাকে আমরা কি বলবো? ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা। তাহলে ক্লোরোফিল কি করে বলো মেইনলি? ক্লোরোফিল মেইনলি কি করে? একটা উদ্ভিদকে সবুজ করে খাবার তৈরি করে। তাহলে যদি কোনো একটা প্যারেনকাইমার সাথে ক্লোরোফিল থাকে, সেই প্যারেনকাইমাটা কি করবে? তার নাম কি হবে আগে বলো? নাম হবে ক্লোরেনকাইমা। কি করবে? খাবার তৈরি করবে, খাবার সঞ্চয় করবে, ঠিক আছে? তাহলে এটা বলবো যে ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে। ওকে, আরেকটা স্পেশাল কথা বলতে হবে এখানে তোমাদের। যদি কোনো প্যারেনকাইমাতে বাতাস থাকে, বায়ু কুঠুরি থাকে, ঠিক আছে? বায়ু কুঠুরির ব্যাপারটা কেমন? তোমরা হচ্ছে অ্যারো ওয়ার্ডটার শোনার কথা, বা তোমরা অ্যারোডাইনামিক্স ওয়ার্ড কখনো শোনো নাই? যে বা এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায়, অ্যারোডাইনামিক্স বলতে বোঝায় যে তুমি হচ্ছে যে রকেট সায়েন্স যেটা কথাবার্তা বলা হয় না, এই ব্যাপারটাকে অ্যারোডাইনামিক্স বলা হয়। হ্যাঁ, তাহলে অ্যারো মানে বাতাস বোঝানো হয়। যদি কোনো প্যারেনকাইমার ভিতরে বাতাস থাকে, ঠিক আছে, বাতাসযুক্ত ফাঁকা জায়গা থাকে, সেটাকে আমরা অ্যারেনকাইমা বলবো। অ্যারেনকাইমা। ওকে, অ্যারো মানে তাহলে বাতাস, তাহলে কি বলবো? অ্যারেনকাইমা। তাহলে এখানে সে কথাই লিখবো যে বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। ওকে, তাহলে এই কথাটা এখানে লিখবা, বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলা হয়। এটার মেইন কাজ কি জানো? তোমরা কিছু কিছু জলজ উদ্ভিদ দেখবা যারা ভেসে থাকে, ঠিক আছে? কেন ভেসে থাকে? ওদের কাণ্ডে মেইনলি প্যারেনকাইমা থাকে। সেই প্যারেনকাইমার মধ্যে কি থাকে? বায়ু কুঠুরি, বাতাস থাকে। বাতাস থাকলে তো গাছ বেঁচে থাকবেই, বুঝছো? ওগুলা ওই ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমরা বৈশিষ্ট্য সব লিখছি, এরপর আমরা জাস্ট শুধু কাজ লিখতে হবে যে কি কি কাজ। আমরা কাজটাও খুব কঠিন না, এই দুইটা ওয়ার্ড থেকে কাজ লিখবো। ক্লোরেনকাইমাতে কি থাকে? ক্লোরোফিল থাকে। অ্যারেনকাইমাতে কি থাকে? বাতাস থাকে। আমি তোমাদের বললাম যে উদাহরণ কি, ওই যে যেগুলো জলজ উদ্ভিদ। তাহলে আমরা কাজে ক্লোরোফিলের কাজ কি বলবো? খাবার তৈরি করা, খাবার সঞ্চয় করা, ঠিক আছে? তাহলে এই কথাগুলো তোমরা বলবা যে এখানে খাবার তৈরি, খাবার সঞ্চয়। আর ওই যে বললাম যে জলজ উদ্ভিদের কাণ্ডে থাকে অ্যারেনকাইমা, তার মানে কি? দেহ গঠনে হেল্প করা। তাহলে এদের মেইন কাজ কি? খাবার তৈরি করে, খাবার সঞ্চয় করে। আর কি লিখবা? যে দেহ গঠনে সাহায্য করে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা গ নাম্বার অ্যান্সার এটুকু লিখলে আমাদের গ নাম্বার অ্যান্সার শেষ। আমরা এখন দেখি ঘ নাম্বারে কি বলা হয়েছে। ঘ নাম্বার বলা হয়েছে উদ্ভিদের টিকে থাকার জন্য এক্স ও ওয়াই টিস্যুর ভূমিকা মূল্যায়ন করো। তাহলে আমরা প্রথমে বলে নিছিলাম যে এক্স কি? এক্স হচ্ছে জাইলেম, আর ওয়াই হচ্ছে ফ্লোয়েম। তাহলে আমরা একটু এটা ঘ নাম্বারে ব্যাখ্যা করি কি কি লিখবো। তাহলে প্রথমে লিখবো যে উদ্দীপকের এক্স, উদ্দীপকের এক্স জাইলেম, আর ওয়াই ফ্লোয়েম। তারপর কি লিখবা? লিখবা যে উদ্ভিদের টিকে থাকার জন্য জাইলেম এবং ফ্লোয়েমের ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো, ঠিক আছে? এগুলা একটা সৃজনশীলে গোছায় লেখার জন্য এই কথাগুলো লিখতে হবে। ওকে, তারপর আসো তাহলে আমরা এখন যেটা লিখবো যে তাহলে উদ্ভিদ টিকে থাকার জন্য জাইলেম কি ভূমিকা রাখে আর ফ্লোয়েম কি ভূমিকা রাখে, সেটা আমরা একটু বলি। তোমরা অ্যাজ এ হোল জানো যে জাইলেমের মেইন কাজ কি। দেখো আমি একটু আগে বেসিকটা বলি, যে ধরো এটা একটা গাছের কাণ্ড,
তাহলে এটা গাছ, গাছের কাণ্ড, আর নিচে এটা মূল, ঠিক আছে। তো গাছের কোথায় খাবার তৈরি হয়? পাতায় খাবার তৈরি হয়, এই জায়গায় খাবার তৈরি হয়, ঠিক আছে। এখন খাবার তৈরির জন্য আমার কি লাগবে? কার্বন ডাই অক্সাইড লাগবে আর পানি লাগবে, তাই তো। তো আমরা তো কখনো একটা গাছের মাথায় গিয়ে পানি দিই না, আমরা দিই না, আমরা অবশ্যই পানি কোথায় দিই? গাছের গোড়ায় পানি দিই, ঠিক আছে। তাহলে এই যে পানি ধরো গাছের গোড়ায় রয়ে গেছে আজীবন, উপরে যাচ্ছে না, আর কার্বন ডাইঅক্সাইড নিয়ে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিল, তাহলে পানি কখনোই কি হচ্ছে না? উপরে যাচ্ছে না। শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড দিয়ে কখন খাবার তৈরি হবে? তাহলে উদ্ভিদ কখনোই খাবার তৈরি করতে পারতো না, ঠিক আছে, যদি পানিটা উপরে না ওঠানো হইতো। তাহলে উপরে কে উঠায়? এই পানিটাকে মেনলি উপরে উঠায় একটা টিস্যু, যার নাম হচ্ছে কি জাইলেম। তাহলে পানিটাকে উপরে কে উঠায়? তাহলে জাইলেমটা কি করে? মূলের পানি কে পাতায় উঠায়। তাহলে এখন তোমার পাতায় কি এখানে পানিও আছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, এখন তুমি এটা যে খাবার তৈরি করতে পারবা, ঠিক আছে। আর এই পানির সাথে আর কি উঠাই? খনিজ লবণ, এই কথাটা মনে রাখবো। তাহলে জাইলেম মূল থেকে কি কি উঠাই? পানি এবং খনিজ লবণ। ওকে, এখন দেখো তাহলে জাইলেমের কাজ এটা, আর ফ্লোয়েমের কাজটা কি? ধরো এখানে তোমার এই কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কি করলো? খাবার তৈরি করলো, C6H12O6 প্লাস O2, ঠিক আছে, প্লাস H2O। তাহলে এটা হচ্ছে মেইন খাবার, গ্লুকোজ জাতীয় খাবার। তো তোমার খাবার যদি সারাদিন পাতায় রয়ে যায়, ধরো এখানে খালি খাবার রয়ে গেছে, তোমার খাবারটা কাণ্ডেও আসতেছে না, মূলেও আসতেছে না, তাহলে আলটিমেট কি গাছ বেঁচে থাকবে? থাকবে না। তো আলটিমেট তোমাকে কি করতে হবে? এই খাবারটা আবার পুরো শরীরে পাঠিয়ে দিতে হবে। সেই কাজটা কি করবে? আরেকটা টিস্যু, যে টিস্যুর নাম কি? ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম কি করে? পাতায় প্রস্তুতকৃত খাবার সারা শরীরে পৌঁছায় দেয়। আর জাইলেম কি করে? উদ্ভিদের মূল থেকে বা মূলের সাহায্যে মাটি থেকে পানি এবং খনিজ লবণ পাতায় পৌঁছায় দেয়, ঠিক আছে। এটা হচ্ছে জাইলেম ফ্লোয়েমের মেইন কাজ। যদি এটা না হয় তাহলে কি হবে? না হলে কি হবে? ধরো জাইলেম নাই, হুম, তাহলে কি হলো? উদ্ভিদ কিন্তু ওই পানি আর খনিজ লবণ উপরে নিতে পারলো না, তাহলে খাবার তৈরি হইতো না, ঠিক আছে। যদি খাবার তৈরি না হয় তাহলে কি হইতো? উদ্ভিদ একসময় সকল উদ্ভিদ খাবার তৈরির অভাবে মারা যাইতো। কিন্তু উদ্ভিদ মারা যেত তাহলে কি হইতো? সকল জীবকুল কোনো না কোনো ভাবে তোমার উদ্ভিদের উপরই নির্ভর করে, ঠিক আছে। তাহলে যদি উদ্ভিদ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, একটা জীবকুলের কোনো একটা প্রাণীও বাঁচবে না, ঠিক আছে। আবার ধরো জাইলেম না থাকলে কি হয় সেটা বললাম। ধরো ফ্লোয়েম, ফ্লোয়েম কি করে? খাবারটাকে পুরো দেহে পৌঁছায় দেয়। তাহলে ফ্লোয়েম ধরো নাই, তাহলে কি হওয়া উচিত ছিল? তাহলে ওখানে খাবার শুধুমাত্র পাতায় আছে, কাণ্ডেও আসতেছে না, মূলেও আসতেছে না। ধরো গাছের কাণ্ড আর মূল নষ্ট হয়ে গেল, শুধু পাতা বেঁচে রেখে গাছের লাভ আছে? তো আলটিমেট কি হইতো? গাছ মরে যাইতো, ঠিক আছে। গাছ মরে গেলে কি হবে? যদি পৃথিবীতে সকল গাছপালা মরে যায় একসময়, কি হবে? বাকি সকল প্রাণীও পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। এই কথাগুলোই তোমাদের সুন্দরকে বর্ণনা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু আমি এতক্ষণ যা বলছি সেগুলাই সুন্দরকে বর্ণনা করবো। আমি অল্প করে একটু লিখে দেখাই যে আমরা এখানে মিলে কি কি লিখবো, ঠিক আছে। প্রথমেই লিখবো জাইলেম ফ্লোয়েমের কাজ লিখবো, ঠিক আছে। জাইলেম মাটি থেকে পানি ও খনিজ লবণ পাতায় পৌঁছায় দেয়, ঠিক আছে। আর ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম পাতায় প্রস্তুতকৃত খাবার সারা দেহে সরবরাহ করে, ঠিক আছে। তাহলে এটা মেইন কাজ লিখে নিলাম। এখন দেখি একটু প্রশ্নটা কি ছিল। যে বলছে যে উদ্ভিদের টিকে থাকার জন্য যদি জাইলেম ফ্লোয়েম না থাকতো, উদ্ভিদ খাবার তৈরি করতে পারতো না, বা প্রস্তুতকৃত খাবার সমগ্র সমগ্র দেহে পৌঁছাইতে পারতো না। ফলে উদ্ভিদ
খাবারের অভাবে মারা যেত। ওকে, তাহলে এই কথাগুলো তোমাকে বলতে হবে যে ফলে উদ্ভিদ খাবারের অভাবে মারা যেত। আর এভাবে ধীরে ধীরে উদ্ভিদকুল ধ্বংস হয়ে যেত। তারপরে এখানে একটা লাইন অ্যাড করতে পারো, যদি উদ্ভিদকুল ধ্বংস হয় তাহলে একসময় প্রাণীগুলো ধ্বংস হয়ে যেত। তাই, আর সব লাস্ট লাইনে লিখবা যে তাই বলা যায় উদ্ভিদের টিকে থাকার জন্য জাইলেম ফ্লোয়েমের ভূমিকা অপরিসীম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বেসিক কথাবার্তা। এর বাইরে তোমরা আরো দুই এক লাইন একটু লিখবা, লিখে আর একটু বড় করতে পারো। ঠিক আছে, ওকে, এই অবধি। থ্যাংক ইউ।